বাবা, আপনি সব কি করছেন? আমার শরীরে হাত দিচ্ছেন কেন? চুপ, এই কথাটা কাউকে বলিস না, এটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। ছি ছি বাবা, এসব কি কথা বলছেন? আমি আপনার মেয়ে, আর আপনি আমার সাথে... মেয়ে মানে? আমি তো সত্যিকারের বাবা নাকি? আমি তো সৎ বাবা, আমার সাথে সব চলবে। সৎ বাবা? আমি তো আপনাকে সবসময় নিজের বাবাই ভেবেছি, আর আপনি কি না আমায়... চুপ কর, তোর এসব ফালতু কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই। আমি যেটা বলি সেটাই করব। দয়া করুন বাবা, আমি আপনাকে অনেক সম্মান করি, দয়া করে আমার সেই সম্মানকে নষ্ট করিয়েন না। সম্মান তোকে কে করতে বলেছে? আমি তোর নিজের থেকে সম্মান চাই না, আমি তোর থেকে আদর চাই, ভালোবাসা চাই। ফাহিমা ছলছল চোখে তার সৎ বাবার দিকে তাকিয়ে আছে। নিজের চোখের সামনে যেন কোনো নর পশুকে দেখতে পাচ্ছে ফাহিমা। এই লোকটাকে এতটা বছর বিনা বাক্যে বিশ্বাস করে এসেছে সে। নিজের বাবার মৃত্যুর পর এই লোকটাকে নিজের বাবার জায়গায় বসিয়েছিল ফাহিমা। আজ সেই লোকটা এক ঝটকায় নিজের জায়গা থেকে সরে গেল। ফাহিমা নিজের চোখকে আজ বিশ্বাস করতে পারছে না, আর না পারছে নিজের কানকে বিশ্বাস করতে। যাকে এতটা দিন বাবার চোখে দেখে এসেছে, সে আজ তার সামনে সেই বাবা নিজের আসল মুখোশটা খুলে ফেলেছে। এই ভালো মানুষের মুখোশের আড়ালে এত জঘন্যতম একটা লোক ছিল, সেটা ভাবতেই ফাহিমার বুকটা কেঁপে উঠল। ফাহিমা একটা ঘোরের মধ্যে চলে যায়। আপন মনে ভাবতে লাগলো তার সাথে কি হচ্ছে আজ। এটা কোনো স্বপ্ন নয় তো? ফাহিমার ঘোর কাটল তার সৎ বাবার তাচ্ছিল্যকর কণ্ঠস্বরে। উনি ফাহিমাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, কি ভাবছিস তুই? আমার থেকে নিজেকে বাঁচানোর কথা ভাবছিস? সেটা ভেবে আর চেষ্টা করে আমার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। ফাহিমা ওনার কথার বিপরীতে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, বাবা, আপনি যেসব কথা বলছেন এসব কথা আর বলিয়েন না, এসব পাপ বাবা, আপনি আমায় দয়া করুন। দয়া? সেটা আমি কেন করব? আর তোকে খাইয়ে দাইয়ে এত বড় করেছি কি এমনি এমনি নাকি? আমার তোর দেহটা চাই। আপনি আমার উপর জোর করতে পারেন, তবে বিশ্বাস করুন বাবা, আমি বাঁচতে পারবো না আর। আমি আপনাকে নিজের বাবা মনে করি। নিজের বাবা? আমি তো তোকে কখনো নিজের মেয়ে ভাবিনি, আমি তোকে আমার গোলাম ভেবেছি। গোলাম? আজ আমি আপনার কাছে গোলাম হয়ে গেলাম? আপনি তো সব সময় আমায় মা মা করে ডাকতেন, তবে কি সেসব মিথ্যা ছিল? একদম তাই। এখন বাজে কথা বন্ধ করে আমায় খুশি কর, আমাকে শান্তি দে। ফাহিমার সৎ বাবা কথাটা বলতেই ফাহিমার উপর ঝাঁপিয়ে পড়ল। ফাহিমা বোকার মতো কান্না করছে আর নিজেকে এই নরপশুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। ফাহিমা কোনোভাবেই যেন এই নরপশুর সাথে পেরে উঠছে না। বারবার বাধা দিয়ে যাচ্ছে সে, আর চিৎকার করে নিজেকে বাঁচানোর কথা বলছে। কিন্তু আজ যেন ফাহিমার চিৎকারের শব্দ কেউ শুনতে পাচ্ছে না। ফাহিমার এই চিৎকার যেন তার সামনে থাকা নরপশুটার ভীষণ ভালো লাগছে। ফাহিমার সৎ বাবা ফাহিমার দিকে তাকিয়ে নরপৈশাচিক হাসি দিয়ে দুম করে ফাহিমার বুকের উপর থেকে ওড়নাটা কেড়ে টেনে নিয়ে ফেলে দিয়ে ফাহিমার বুকের উপর নিজের হাত রাখার চেষ্টা করলো। ফাহিমা তার সৎ বাবার হাত শক্ত করে ধরে ফেলেছে। ফাহিমা কোনোভাবেই তার সৎ বাবার এই কাছে মাথা নত করবে না। ফাহিমা নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করতেই লোকটা রেগে গিয়ে ফাহিমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। ফাহিমার বাধা পেয়ে ওনার রাগ উঠে যায় ভীষণ। রাগে গজগজ করতে করতে উনি ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই তুই কি চাস? আমি তোকে রাস্তার কুকুর দিয়ে ছিঁড়ে খাওয়াই? আমার ইচ্ছা পূরণ করে দিচ্ছিস না কেন? আমি মরে যাব, তবুও আপনার এই খারাপ ইচ্ছেকে পূর্ণ হতে দিব না। তাই নাকি? মরে যেতে রাজি তুই, তবে আমার ইচ্ছা পূরণ করতে রাজি না? একদম তাই। আপনার মতো একটা জঘন্য নরপশু কারো বাবা হবার যোগ্য না। আপনি একটা জঘন্য লোক। আমি কতটা জঘন্যতম লোক সেটা আজ তোকে হারে আর টের পাইয়ে দিব। লোকটা কথাটা বলতেই ফাহিমার গালে পরপর দুটো চড় বসিয়ে দিয়ে ফাহিমার হাতজোড়া নিজের হাতজোড়া দিয়ে চেপে ধরে বিছানার সাথে শক্ত করে চেপে ধরল। ফাহিমা নিজেকে বাঁচানোর জন্য আবারও ছটফট করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ফাহিমা নিজের মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করলো।
এমন সব পরিস্থিতিতে প্যানিক হওয়া যাবে না। ঠান্ডা মাথায় সব কিছুকে সামলাতে হবে। ফাহিমা ঠান্ডা মাথায় ভাবতে লাগলো এই পরিস্থিতি থেকে নিজেকে কি করে বাঁচাতে হবে। ফাহিমা আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখল কিছু আছে কিনা। ফাহিমা ঘাড় ঘোরাতেই দেখতে পায় তার হাতে পাশেই একটা ফুলের টব আছে। ফাহিমা ফুলের টবটা দেখে নিজের মধ্যে একটা সাহস খুঁজে পেল। ফাহিমা নিজের সব শক্তি দিয়ে তার সৎ বাবাকে একটা ধাক্কা মারতেই ফাহিমার বাবা হকচকিয়ে গিয়ে বিছানায় চিৎ পটাং হয়ে পড়ে যায়। ফাহিমার বাবা পড়ে যেতেই ফাহিমা টবটা নিজের হাতে নিয়ে তার সৎ বাবা মাথায় সজোরে আঘাত করল। ফাহিমা টবের আঘাত পেতেই ওনার মাথা ফেটে যায়। মাথা ফেটে উনি বিছানার পাশে পড়ে যায়। ফাহিমার আগে গজগজ করতে করতে ওনাকে উদ্দেশ্য করে বলে, তোর মতো জানোয়ারের সাথে এমনটাই হওয়া প্রয়োজন ছিল। তোকে বাবা বলে ডাকাটা আমার ভুল ছিল। রাস্তার কুকুরের থেকেও অধম তুই। ফাহিমা নিচের হাতে থাকা ফুলের টবটা ফেলে দিয়ে দ্রুত নিচের ওড়না দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ফাহিমা ভালো করেই জানে এখানে থাকলে অনেক সমস্যা হবে। এই লোকটা ফাহিমাকে শান্তিতে বাঁচতে দিবে না। ফাহিমা নিজের মান সম্মান কোনো মতে রক্ষা করে তার সৎ বাবার বাড়ি থেকে পালালো। ফাহিমা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে সোজা দৌড়তে লাগলো। ফাহিমা দৌড়চ্ছে আর বারবার পিছন ফিরে দেখছে তার সৎ বাবা আবার তার পিছনে আসছে কিনা। ফাহিমা আরো কিছু দূর দৌড়ে আসতেই আচমকা ফাহিমার সামনে একটা গাড়ি চলে আসলো। ফাহিমা গাড়িটা দেখতে পায়নি। আচমকা ফাহিমার সামনে গাড়িটা আসতেই ফাহিমা গাড়ির সামনে চলে আসে ভীষণ। গাড়ির সামনে আসতেই গাড়িটা সজোরে ধাক্কা মারল ফাহিমাকে। ফাহিমা গাড়ির ধাক্কায় খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ল। ফাহিমা রাস্তার মধ্যে পড়ে যেতেই নিজের জ্ঞান হারায়। তারপর কি হলো সে জানে না। এই যে শুনছেন, আমায় দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি। আপনি কে? আর আমি এখন কোথায় আছি? আমার গাড়ির সাথেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আপনি এখন নিরাপদে আছেন, হসপিটালে আছেন। আমাকে কেন বাঁচালেন অযথা? আমি মরে গেলেই ভালো হতো। ওয়াট? তার মানে আপনি ইচ্ছা করে আমায় ফাঁসানোর জন্য আমার গাড়ির সামনে এসেছেন? না, আমি দেখতে পাইনি, আর দেখতে পেলেও আমি আপনাকে ফাঁসাতাম না। হয়েছে, আর কিছু আমায় বলতে হবে না। এখন আপনি রেস্ট করুন, আমি আছি এখানে। ফয়সাল কথাটা বলতেই ফাহিমার কেবিন থেকে বেরিয়ে যায়। ফয়সাল চলে যেতেই ফাহিমা আপন মনে নিজের মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে থাকে। নিজের জীবন কোথা থেকে কোথায় চলে আসলো সেটাই ভাবছে ফাহিমা। ফাহিমা কিছু সময় আপন মনে ভাবল ফয়সালের কথা। এই লোকটা কেন তাকে সাহায্য করছে, কী কারণে, কিছুই বুঝতে পারছে না ফাহিমা। দুপুরের দিকে ফয়সাল ফাহিমার কাছে এসে বসল। ফাহিমা একটু ঘুমিয়ে নিয়েছে। ফয়সাল ফাহিমার কাছে এসে বসে ফাহিমাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আপনি এখন কেমন বোধ করছেন? সবকিছু ঠিক আছে তো? আমি এখন ঠিক আছি, কোনো সমস্যা নাই। যাক, আপনি ঠিক আছেন, এটাই অনেক। এখন আপনি বলুন, আপনার বাসা কোথায়? আপনি কোথায় থাকেন আর কোথায় যাবেন? আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমি গন্তব্যহীন পথে চলছিলাম। আমার কোনো পরিচয় নেই। এসব কি কথা? হয়তো আপনার কোনো সমস্যা আছে, তবে আপনার পরিচয় তো দিতে হবে আমাকে। তা না হলে আমি যোগাযোগ করব কেমন করে? বললাম তো আমার কোনো পরিচয় নেই, আমার কোনো পরিবার নেই। আপনাকে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে হবে না। ফাহিমার কথাগুলো শুনে ফয়সাল ভীষণ চমকে যায়। ফাহিমার কোনো কথাই যেন ফয়সাল বুঝতে পারছে না। একটা মেয়ের কোনো ফ্যামিলি নেই, এটা কেমন করে হতে পারে? তাছাড়া ফাহিমার কথাগুলো শুনে বেশ রহস্যময়ী লাগছে। ফয়সাল এইটুকু শিওর যে ফাহিমা হয়তো তার থেকে কোনো কিছু আড়াল করছে। এমন কিছু আছে যেটা ফাহিমা নিজের মধ্যে রাখতে চাইছে, তাকে বলতে চাইছে না কিছু। ফয়সাল ফাহিমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে আবারও বলতে লাগলো, আচ্ছা, আমি বুঝতে পারছি, হয়তো কোনো সিরিয়াস বিষয় হয়েছে, যে কারণে আপনি আমায় কিছু বলতে চাইছেন না। কিন্তু আপনি যদি... দেখুন, আমায় জোর করিয়েন না, আমি বলতে চাই না। আর আচ্ছা, আমি জোর করব না, আমি আপনার বন্ধু হতে চাই। আমায় কি আপনি নিজের বন্ধু ভাবতে পারবেন? না, আমার কোনো বন্ধু চাই না। আমি এখন সুস্থ আছি, আমি চলে যাব এখান থেকে। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না।
আর না কেউ আপনাকে আটকাবে। একটা কথা জানেন, সত্যিকার অর্থে নিজের বুকে কোনো কথা চাপা রাখলে সেটা আপনার কষ্টের কারণ হবে। আপনি যদি নিজের কথা বলেন তবে আপনার মন হালকা হবে। ফয়সাল কোনো মতে ফাহিমাকে বোঝানোর চেষ্টা করছে। ফয়সাল যদি ফাহিমার সব কথা না শুনতে পারে তবে কোনোভাবেই ফাহিমাকে সে সাহায্য করতে পারবে না। ফয়সালের কথা শুনে ফাহিমা কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে যায়। ফাহিমা নিশ্চুপ হয়ে যেতেই ফয়সাল আবারও ফাহিমাকে জিজ্ঞেস করতেই ফাহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের সব কথা ফয়সালকে বলতে শুরু করলো। ফয়সাল ফাহিমার সব কথা শুনে একদম থ হয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফয়সাল। এক মুহূর্তের জন্য ফয়সাল এটাই ভেবেছে যে হয়তো এটা কোনো গল্প কথা। ফয়সালের সেই ভাবনাকে মিথ্যে করার জন্য ফাহিমা সত্যি ঘটনাগুলো বর্ণনা করলো ফয়সালের নিকট। ফয়সাল ফাহিমার সব কথা শোনার পর আর কোনো কথা বলছে না। মাথাটা নিচু করে বসে আছে ফয়সাল। ফাহিমা সব কথা বলার পর ফয়সালকে উদ্দেশ্য করে বলল, আমার সব কথা তো শুনলেন, এখন বলুন, আমার কি কোনো পরিবার আছে? আমি কি ওইখানেই ফিরে যাব যেখান থেকে এসেছি? না, আমি সত্যি বুঝতে পারছি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। তবে এইটুকু বলতে পারছি যে আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক। আপনাকে আমি শুধু শুধু কষ্ট দিলাম, পারলে ক্ষমা করবেন। আমার কোনো কষ্ট হয়নি। আচ্ছা, আমাকে কি আপনার পাশে থাকতে দিবেন? আমি চাই আমি আপনার পাশে সবসময় ছায়ার মতো হয়ে থাকি। কেন আমার পাশে থাকতে চাইছেন কেন? কারণ আমি আপনাকে সাহায্য করতে চাই। পুরুষ খারাপ হতেই পারে, তবে সব পুরুষ এক না। আমার উপর চাইলে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস নিজেকেও করতে ভয় করছে, আর অন্য কাউকে কি করে করব? আমি বলছি না আমায় বিশ্বাস করুন, তবে কাউকে বিশ্বাস না করে ঠকার থেকে বিশ্বাস করে ঠকে যাওয়া ভালো। সেটাই। এখন কি আপনি আমার সাথে যাবেন আমার বাড়িতে? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, আমি একা থাকি। আপনার সাথে থাকলে আমাকে আর আপনাকে নিয়ে লোকে বাজে কথা বলবে, যেটা আমি চাই না। লোকের কথায় কি আসে চাই? আমরা তো দুজন ঠিক আছি, তাই না? লোকের কথায় আমার কিছু যায় আসে না। আপনার সমস্যা হবে, আপনি ওদের কথা শুনে সহ্য করতে পারবেন না। আমায় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, চলুন আমার সাথে। ফয়সাল হসপিটালের বিল দিয়ে ফাহিমাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে ফয়সাল ফাহিমাকে নিয়ে গাড়ি করে চলে আসে নিজের বাড়িতে। ফয়সাল এই বাড়িতে একাই থাকে। এই দুনিয়ায় ফয়সালের আপন বলতে কেউ নেই। ফয়সাল ফাহিমাকে তার রুম দেখিয়ে দিয়ে সে নিজের রুমে চলে আসে। এই কয়েকদিন ধরে ফয়সাল ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারেনি। ফাহিমার পাশে থাকতে হয়েছে তাকে। ফয়সাল ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে পড়তেই ফয়সালের ঘুম চলে আসলো। এক ঘুমে ফয়সাল ঘুম থেকে উঠল রাতে। রাতের দিকে ঘুম থেকে উঠে ফয়সাল রুমের বাহিরে যেতেই দেখতে পেল ফাহিমা কিছু কাজ করছে। ফাহিমাকে কাজ করতে দেখে ফয়সাল একটু অপ্রস্তুত হয়ে বলে উঠল, এসব কি করছেন আপনি? আপনাকে কে বলেছে ঘরের কাজ করতে? কে বললো মানে? আমি বাড়িতে থাকবো আর কোনো কাজ করব না, তা কি করে হয়? আপনি বাড়িতে থাকবেন, কিন্তু আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি এমনিতেই অসুস্থ, একটু রেস্ট করুন। আমি সুস্থ আছি, আর নিজের বাড়ির কাজ করলে কি কেউ অসুস্থ হয়ে পড়ে নাকি? আপনি আমায় কোনো প্রকার বাধা দিতে পারবেন না, বলে দিচ্ছি। ফাহিমা কথাটা শুনে ফয়সাল আর কিছু বলল না। মেয়েটা এত তাড়াতাড়ি ফয়সালের বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে শুরু করবে, এটা ফয়সালের কাছেও ভীষণ অদ্ভুত লাগছে। ফয়সালও এটাই চেয়েছে যে ফাহিমা এই বাড়িকে নিজের বাড়ি মনে করুক আর নিজের মতো ওখানে থাকুক। ফয়সাল আর কোনো কথা না বলে খাবার টেবিলে গিয়ে বসলো। ফাহিমা ফয়সালকে খাবার সার্ভ করে দিল। ফয়সাল খাবার মুখে তুলতেই ভীষণ চমকে যায়। এতটা ভালো খাবার এর আগে ফয়সাল হয়তো খায়নি। ফয়সাল খাবার মুখে দিয়েই ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত ভালো খাবার কে রান্না করেছে? আমি তো এর আগে এমন স্বাদ কখনো পাইনি। কেমন করে পাবেন? আগে তো আর আমি ছিলাম না, আমি নিজে রান্না করেছি। কেমন হয়েছে? কেমন হয়েছে? এক কথায় সুপার হয়েছে। এমন স্বাদ হয়েছে যে ইচ্ছে করছে সব খেয়ে ফেলি।
ফাহিমা ফয়সালের কথা শুনে মুচকি হাসি দিয়ে এক দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে আছে। ফয়সাল নিজের মতো করে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। যেই মানুষটা তার জীবন বাঁচালো, তাকে থাকার জন্য একটা বাড়িতে ঠাঁই দিল, সেই মানুষটার মুখে হাসি ফোটাতে পেরে যেন ফাহিমারও ভীষণ ভালো লাগছে। ফয়সাল খাবার শেষ করে নিজের রুমে চলে যেতেই ফাহিমাও খাবার খেয়ে নিল। যদিও ফয়সাল অনেকবার ফাহিমাকে বলেছে তার সাথে খাবার খেয়ে নিতে, তবে ফাহিমা বারবার বারণ করেছে আগে ফয়সাল খাবে, তারপর সে খাবে। ফয়সালের সবকিছু ফাহিমার ভালো লাগতে শুরু করে। একটা নারী কতটা অসহায়, তাই না? নিজের ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর যেন কোনো মূল্য নেই কারোর কাছে। নিজের